আচ্ছা, আমরা একটু খেয়াল করি যে আমরা গতদিন তোমার প্লেন টেবিল সার্ভিং এর টোটাল মেইন যে মেথড গুলো ছিল 4টা মেথড, সেই 4টা মেথডের 2টা মেথড কিভাবে তোমার মনে করো যে 2টা মেথডে কিভাবে প্লেন টেবিল সার্ভিংটা করতে হয় সেটা অলরেডি আমরা দেখে আসছি। তো আজকে আমরা বাকি 2টা মেথড আর কি ডিটেইলস দেখব। তো বাকি 2টা মেথডের প্রথম 2টা মেথডের ক্ষেত্রে তোমাদের মেইনলি আসলে অ্যাডজাসেন্ট যে ডিটেইলস যেগুলো আছে, অর্থাৎ চেইন সার্ভিং যেরকম আমরা প্রত্যেকটা লাইনের আশেপাশে মনে করো যে অফসেট নিয়ে ডিটেইলস গুলো অ্যাড করে তারপরে ম্যাপ ক্রিয়েট করি, এখানেও প্রথম 2টা মেথডে সেই জিনিসগুলোই থাকে আর কি। মানে প্রথম 2টা মেথড আসলে জেনারেলি কি এমপ্লয় করা হয় এখানে, যে ডিটেইলস গুলো লোকেট করি আমরা। কিন্তু লাস্টের যে 2টা দেখবো আজকে, সেটা হলো প্রথমে হলো ট্রাভার্সিং দেখবো, এবং ফাইনালি আমরা যেটা দেখবো সেটা হলো রিসেকশন মেথড। এই 2টা মেথডই সাধারণত যদি নতুন কোন স্টেশন গুলো আমরা কি করতে চাই, চুজ করতে চাই নতুন একটা স্টেশন, সেটার জন্য আসলে মূলত ইফেক্টিভ এই 2টা মানে মেথড। সো দেখো আজকে আমরা যেটা দেখবো ট্রাভার্সিং মেথড, তোমাদের পানমিয়ার বইয়ের 11.6 আর্টিকেল দেখলে দেখবা এখানে আছে ট্রাভার্সিং মেথডের ডিটেইলস গুলো এখানে বর্ণনা করা আছে। যদি 16 এডিশনের বই থাকে তোমাদের কাছে, পেজ দেখবা 277 আর কি, 277 পেজে গেলে দেখতে পাবা। আচ্ছা, তো ট্রাভার্সিং মেথডের প্রসিজারটা আমি এমনি মুখে শুরু করার আগে আমরা একটু একটা জিনিস দেখবো যে ওরিয়েন্টেশন। আমরা তো জানি যে একটা প্লেন টেবিল যখন একটা স্টেশনে আমরা বসাবো, তখন ধরো এই স্টেশনে যখন আমরা বসাবো একটা স্টেশন এ, এবং সেই স্টেশনে বসানোর পর আমরা কিন্তু 3টা কাজ করে থাকি, মনে আছে? এই 3টা কাজ কি কি ছিল, কেউ বলতে পারবা? টেবিলটা একটা স্টেশনে বসানোর পর আমরা যে 3টা কাজ করি প্রথমে, সেই 3টা কাজের কথা বলতে পারবা কেউ? তোমরা কি গত লেকচার ভিডিওটা দেখো নাই? স্যার প্লাম্বব লাগাতে হয় স্যার? না না না, প্লাম্বটা ওইভাবে না। তুমি দেখো একটা টেবিল, তুমি যখন একটা টেবিল একটা পয়েন্টে যখন বসাবা প্লেন টেবিলটা, তখন শুরুতে কাজ হলো লেভেলিং করতে হবে। জি স্যার। ঠিক আছে, স্পিরিট লেভেল দিয়ে, মনে আছে? মনে পড়তেছে এখন যে স্পিরিট লেভেল দিয়ে আমাদের টেবিলটা লেভেল করতে হবে, হরিজন্টাল করে নিতে হবে। হ্যাঁ, জি স্যার। এরপরে হলো জি কি স্যার। করতে হবে? স্যার এরপরে লেভেলিং, হলো ওরিয়েন্টিং এন্ড সেন্টারিং। সেন্টারিং। হ্যাঁ, সেন্টারিং করার পর তুমি ওরিয়েন্টেশন করবা। তো ধরো ওরিয়েন্টেশন করার পর তুমি কি করলা, যে তোমার মনে করো একটা ট্রাফ কম্পাসের মাধ্যমে নর্থটা এইদিকে তুমি ডিনোট করলা একটা স্টেশনে। ধরো সেটা স্টেশন, ধরো আমি স্টেশন এ তে টেবিলটা বসাইছি। এখন এই টেবিলটা সরাই নিয়ে যখন তুমি স্টেশন বি তে যাবা, এই টেবিলটাই যখন তুমি স্টেশন বি তে নিয়ে যাবা, তখন বি তে নিয়ে যাওয়ার পর প্রথম কাজটা কি বলতে পারবা কেউ? বি তে নিয়ে যাওয়ার পর প্রথম কাজ কি? স্যার ওই যে আগেরটার নর্থের সাথে মিলানো স্যার, টেবিল যদি লাগে আমরা ঘুরে হ্যাঁ নিব। হ্যাঁ, সেটাকে তো ওরিয়েন্টেশন বলে। তোমাকে 3টা কাজই এখানে একসাথে করতে হবে। যদি আগেরটার নর্থের সাহায্যে, তুমি নর্থের সাথে যদি মিলাও, সেটা কিসের সাহায্যে করতেছো? তুমি কিন্তু কম্পাসের সাহায্যে করতেছো। যে আগেও কম্পাস যে বরাবর নর্থ ছিল, এই বরাবর যা কম্পাসটা বসানোর পর তুমি ওরিয়েন্ট করবা যে সেটা যেন নর্থেই দেখায়। তো এটাকে বলা হয় ওরিয়েন্টেশন। তোমাকে আসলে বি পয়েন্টে 3টা জিনিস একসাথে করতে হবে। একটাকে বলা হয় তোমার কি লেভেলিং, এরপরে সেন্টারিং, ওরিয়েন্টেশন। 3টে একসাথে করতে হয় বি স্টেশনে গিয়ে। কারণ বি স্টেশনে তোমার মনে করো যে লেভেলিং করতে গেলে সেন্টারিং নষ্ট হয়ে যাবে, সেন্টারিং করতে গেলে লেভেলিং নষ্ট হয়ে যায়। ওই জন্য 3টা কাজই একসাথে করতে হবে এই বি স্টেশনে এসে। আচ্ছা, তখন একসাথে যখন করব, তাহলে আমরা এই আগে যে তুমি ধরো এই স্টেশনে থাকতে একটা লাইন ড্র করছিলা, লাইন এবি, এবং এই স্টেশনে এই একই লাইন এবি শো করবে না এখানে? অলরেডি আমরা ড্র করে ফেলছি, বুঝতেছো? জি স্যার। এটা যদি তোমার এবি লাইন হয়, তুমি মনে করো একটা নির্দিষ্ট স্কেলিং এ এবি লাইন এখানে ড্র করলা তোমার ড্রয়িং পেপারে, তাহলে সেই লাইন বরাবরই তো থাকতে হবে। এই যখন বি স্টেশন আসবা, সেই একই লাইন এই এবি লাইন বরাবরই থাকতে হবে। তো এই এ স্টেশন থেকে বি স্টেশন বরাবর থাকতে হবে না? বুঝতেছি আমরা? জি স্যার, থাকবে স্যার সমান। এই যে বরাবর থাকার জন্য প্রথম যে মেথড, সেই মেথড হলো ওরিয়েন্টিং বা ওরিয়েন্টেশন বাই কম্পাস। এই কম্পাসের মাধ্যমে ওরিয়েন্টেশন করছি, নর্থ হিসাব করে কম্পাসের মাধ্যমে করছি। আর একটা পদ্ধতি আছে ওরিয়েন্টেশনের, সেই সেকেন্ড পদ্ধতিতে হলো তোমার কাছে ধরো কম্পাস তুমি ইউজ করতেছো না, কি করবা? যে যখন এ স্টেশনে ছিলা, এটা যখন এ স্টেশনে ছিলা, তখন এ থেকে এই বি এ একজন রেঞ্জিং রড নিয়ে দাঁড়াই ছিল,
এবং তার বরাবর তুমি কিন্তু কি ধরছিলা, এলিডেটটা ধরছিলা। এই বরাবর এলিডেটটা ধরে তুমি একটা লাইন ড্র করছিলা, এবি লাইন, এবং নির্দিষ্ট স্কেলিং করে সেই এবি লাইনটা তুমি এখানে করছিলা, যে ফিল্ডে যদি 10 মিটার পাও, ধরো কথার কথা এখানে 10 সেন্টিমিটার তুমি ড্র করছিলা। ঠিক একই কাজ যখন এ থেকে বি তে চলে যাবা, তখন বি স্টেশন বরাবরই বিটা বসাবা। বসানোর পর এই বি থেকে একদম এই লাইন বরাবর ব্যাক সাইডিং করবা। ব্যাক সাইডিং মানে কি, মানে হলো এই লাইন বরাবর এলিডেটটা রেখে দিবা, রেখে দিয়ে তাকাবা। তাকানোর পর টেবিলটা ঘুরাবা, হয় এই ডান দিকে ঘুরাইলে ক্লকওয়াইজ অথবা বাম দিকে ঘুরাইলে অ্যান্টি ক্লকওয়াইজ। ঘুরানোর পর যে যখনই তুমি এই পাশে একজন রেঞ্জিং রড নিয়ে দাঁড়াবে এ স্টেশনে, যখন এটা দেখতে পাবা তখনই তোমার বুঝতে হবে যে এটা একই লাইন বরাবর আছে। এটাকে বলা হয় ব্যাক সাইটিং, মানে আগে যে কাজটা করছো সেটা উল্টা ভাবে করবা, মানে ব্যাক স্টেশনকে তুমি দেখতেছো ব্যাক সাইটিং করে, তখন তোমার বুঝতে হবে যে এটা একদম লাইন বরাবর আছে। সো ওরিয়েন্টেশনের দুইটা মেথড আমরা অলরেডি জানি, একটা হলো তোমার ওরিয়েন্টেশন বাই কম্পাস, আর একটা হলো ওরিয়েন্টেশন বাই ব্যাক সাইটিং। দুইটা একটু মানে নতুন করে আবার তোমাদের মনে করো যে নতুন করে বললাম আবার, যাতে আমাদের পরবর্তীতে প্রবলেম না হয়। দেখো এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো ট্রাভার্সিং মেথডে কিভাবে আমরা প্লেন টেবিল সার্ভেইংটা করতে পারি। শুরুতেই ধরো তুমি 5টা মেইন স্টেশন নিলা, এই 5টা মেইন স্টেশন নিলা, ধরো স্টেশন এ, এই পয়েন্টে আর কি, এই পয়েন্টে ফিল্ডে স্টেশন এ, এরপর এই পয়েন্টে বি, এরপর স্টেশন সি নিলা, স্টেশন ডি নিলা, এই পয়েন্টে ডি স্টেশন, এই পয়েন্টটাতে, এবং এই পয়েন্টটাতে নিচে ভূমিতে স্টেশন ই। এই 5টা স্টেশন কভার করে তুমি পুরো এরিয়াটা সার্ভে করবা। ঠিক আছে, শুরুতে স্টেশন এ তে তুমি টেবিলটা বসাবা। টেবিলটা বসানোর পর আমাদের কাজই কি, আমাদের কাজই হলো তোমার টেবিলটা কি করব, লেভেলিং করব, সেন্টারিং করব, এবং ওরিয়েন্টেশন একটা করে নিব, যে ওরিয়েন্টেশনটা ধরো নর্থ এই দিকে ওরিয়েন্টেশন আমি করে নিলাম। আচ্ছা, এরপরে এ থেকে বি বরাবর কি করবা, এ থেকে বি বরাবর তোমার এলিডেট দিয়ে এবি লাইনটা ড্র করে ফেলবা। একইভাবে একটা কাজ করতে পারো যে আগের লাইনটাও ড্র করে ফেলতে পারো, তোমাদের ইচ্ছে। এই আগের লাইনটা ড্র না করলেও হবে, কারণ লাস্টে গিয়েও ড্র করতে পারবো আমরা। সো আবার এ থেকে এলিডেটটা ই বরাবর বসাবা। এ থেকে তুমি এলিডেট যদি তোমার ই বরাবর বসাও, যে এ থেকে এতে তোমার ইয়া করে বি বরাবর বসাবা, সরি ই বরাবর। তো বসানোর পর এই যে লাইনটা পাইছো, তাহলে সেই লাইনটা এভাবে ড্র করে ফেলতে পারবা না? এই যে এই লাইনটা ড্র করে ফেলতে পারবা কিনা, বুঝতেছি আমরা? স্যার পারবো স্যার। এখন এই টেবিলটাকে সরাবো, সরাই এখানে নিয়ে যাব, বি স্টেশনে নিয়ে যাব। তো এর আগের কাজ কিন্তু আমরা করে ফেলতে হবে, সেটা হলো ডাইমেনশন গুলো নির্ণয় করতে হবে, যে এ থেকে ইর ডাইমেনশন, ধরো কথার কথা তুমি ফিল্ডে পাইছিলা 20 মিটার। এখন আমি সবসময় স্কেলিং, ধরো উদাহরণ এটা দিয়ে দিচ্ছি যে 1 সেন্টিমিটার ইকুয়াল টু 1 মিটার। তাহলে এই লাইনটা কতটুকু হবে, এই লাইনটা 2 সেন্টিমিটার 20 সেন্টিমিটার। এই যে স্যার 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার। আর একইভাবে এই এবি লাইনটা তুমি পাইলা ধরো 15 মিটার, তাহলে এটা কত হবে, এবি 15 সেন্টিমিটারে তুমি বসাবা স্কেলিং করে। এখন এ থেকে বি তে নিয়ে গেলা টেবিলটা, বলো তো টেবিলটা বসাবা কোন স্টেশন বরাবর? এই বি স্টেশন বরাবর কি বি বসাবা না? টেবিলের সেন্টারিংটা কোথায় হবে, ফিল্ডের বি স্টেশনে না? জি স্যার। তো ফিল্ডের বি স্টেশনে যদি সেন্টারিং হয়, অলরেডি তোমার লাইন ড্র করা আছে কোনটা কোনটা দেখো, এ থেকে ই ড্র করা আছে, এ থেকে ই ড্র করা আছে, এবং এ থেকে বি ড্র করা আছে। এবং তুমি কি করবা, আবার এলিডেট এখানে একজন রেঞ্জিং রড নিয়ে দাঁড়াবে সি স্টেশনে, এলিডেট এখানে বি থেকে বসাবা। বসানোর পর এই যে ইয়া বরাবর যখনই তুমি রেঞ্জিং রডটা দেখতে পাবা, আরেকটা লাইন টেনে ফেলবা। সেটা টানবা কি লাইন, নতুন লাইন, বিসি লাইন। তো বিসি বা সিবি লাইনটা তুমি টানলা, টানার পর এই স্টেশনের কাজ শেষ। এখন এখান থেকে আবার নিয়ে যাবা কোথায়, পরবর্তী স্টেশনে, এই স্টেশন থেকে এই স্টেশনে নিয়ে যাবা। একই কাজ এখানে আবার করবা। তোমার অলরেডি ড্র করা আছে কোনটা কোনটা আমাকে বলো তো? স্যার এ ই এ বি আর এস বি সি, এই তিনটা তো ড্র করা আছে। তো তোমাদের এখন কি করতে হবে, তোমার এলিডেট দিয়ে তুমি মনে করো যে সাইটিং করে কোনটা ড্র করবা। আমরা বুঝতেছি তো নাকি? জি স্যার সিডি ড্র করব স্যার এখন। হ্যাঁ, এখন যদি তোমার এই সি স্টেশন থেকে এইটা
আবার কোথায় নিয়ে যাব, ডি স্টেশনে। তো একই কাজ, লেভেলিং, ওরিয়েন্টেশন, সেন্টারিং করব। তো প্রত্যেকটা ক্ষেত্রে মনে রাখতে হবে যে শুরুতে নর্থ যেদিকে রাখছি প্রত্যেকটা ক্ষেত্রে নর্থ সেদিকে রাখতে হবে, ঠিক আছে? অর্থাৎ প্যারালাল থাকতে হবে, প্যারালাল না থাকলে কিন্তু হবে না। প্রত্যেকটা দেখো এই টেবিলটা যদি আমি মনে করো যে এইভাবে ড্র করি, যে এই যে অ্যাক্সিস বরাবর থাকবে এটা ওই সেম অ্যাক্সিস বরাবর প্যারালাল থাকতে হবে, এটাও ঠিক একই ভাবে প্যারালাল থাকতে হবে, এটাও প্যারালাল থাকতে হবে। বুঝা গেছে? টেবিলের এরিয়াগুলো সবগুলো প্যারালাল থাকতে হবে। বুঝতেছি তোমরা নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, সো এখন ফাইনালি আমি যদি এখন ক্লিয়ার করি, যখন তুমি লাস্ট স্টেশনে আসবা, লাস্ট স্টেশনে আসার পর যখন এই স্টেশনে আসলা, এই স্টেশনে আসার পর অলরেডি তোমার কিন্তু এই ডি স্টেশনে আসার পর তুমি ডি থেকে ই বরাবর তুমি মনে করো যে এই লাইনটার ডিসটেন্স পাইলা ধরো 10 মিটার। তাহলে এখানে ডি থেকে ই বরাবর তুমি যদি 10 সেন্টিমিটার ড্র করো, তাহলে কি একদম ইতে গিয়ে ইন্টারসেক্ট করার কথা কিনা, মিলিত হওয়ার কথা কিনা ইতে গিয়ে? জি স্যার। জি স্যার। যদি মিলিত না হয় তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা কি বলি? স্যার এরর। এরর। অবশ্যই এরর এরর। আছে স্যার। তাহলে সেই ট্রাভার্সটাকে কি ট্রাভার্স বলি? স্যার এরর ট্রাভার্স। ক্লোজ ট্রাভার্স বলি না ওপেন ট্রাভার্স বলি, কি বলি? ওপেন ট্রাভার্স। স্যার ওপেন ট্রাভার্স। এবং Open সেক্ষেত্রে traverse। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে কিভাবে এটাকে কি করা হয়, গ্রাফিক্যাল মেথডে তোমার এররটা মিনিমাইজ করা হয়, সেটা অলরেডি তোমরা জানছো না? তোমাদের অন্য স্যার। স্যারের জি, পার্টে স্যার। তো জানছো। সো আমরা জি, স্যার। জানি যে এখানে এরর পাইলে আমরা সেটা মিনিমাইজ করতে পারবো। তো বোঝা গেল এখানে যে ট্রাভার্সিংটা, এবার ট্রাভার্সিং মেথডটা কিভাবে কাজে লাগতেছে আমাদের। এবং তুমি চেক লাইন দিতে পারো। তুমি মনে করো যে ফিল্ডে মেপে দেখলা যে এই ডিসটেন্সটা কতটুকু আছে, এই এ থেকে তোমার সি স্টেশনের ডিসটেন্স কতটুকু পাইছো তুমি। ধরো সেই এ থেকে সি পর্যন্ত ডিসটেন্স তুমি 25 মিটার পাইছো, সরি 25 মিটার পাইছো। তাহলে তোমার চেক দেওয়ার জন্য তুমি এ থেকে সি বরাবর যদি তুমি ডটেড লাইন টেনে দেখো, তাহলে এটা কতটুকু, কত সেন্টিমিটার হবে বলতে পারবা? 25 সেন্টিমিটার। এই এতটুকু ডিসটেন্স কিন্তু 25 সেন্টিমিটার হওয়া উচিত। যদি না হয় তাহলে তোমার কাজের কি, কাজে এরর আছে, এটা আমরা বুঝবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা ভিডিও দেখি, আমাদের মনে হয় যে জিনিসটা ক্লিয়ার হবে ভিডিওটা দেখলে। দেখো আমি যে কথাগুলো বললাম সেগুলো এখানে আবার আছে। যে মনে করো এখানে চারটা স্টেশন দিয়ে করছে, আমি তোমাদেরকে 5টা স্টেশন দেখাইছি। তো শুরুতে কি করবা, প্লেন টেবিলটা তুমি প্রসিজারটা আমরা খেয়াল করি যে শুরুতে আমরা স্টেশন এ তে বসাবো। বসানোর পর কি করব, টপ ভিউ দেখতেছি, উপর থেকে দেখতেছি আর কি, যে সেটাকে আমি মনে করো যে পেপারে স্টেশন এ লিখলাম, স্মল এ দিয়ে নাম দিলাম, এবং আমরা এলিডেট বসালাম বি বরাবর, এবং আমরা লাইনটা ড্র করে ফেললাম, এবং ডিসটেন্স যেটা পাইছি ধরো সেই ডিসটেন্সটাই ওখানে বসাই দিলাম স্কেলিং করে একটা নির্দিষ্ট দূরত্বে। একইভাবে তোমরা এ থেকে ডিও করে ফেলতে পারো একই স্টেশনে, না করলেও সমস্যা নেই, ওটা সবার লাস্টে করলেও হবে। সো এরপরে আবার কি করব, সেন্টারিং, লেভেলিং, ওরিয়েন্টেশন সবকিছু করতে হবে আমাদের বি স্টেশনে গিয়ে, এবং অলরেডি ড্র করা আছে দেখো এবি লাইন, এবং সেটা ব্যাক সাইডিং এর মাধ্যমে করতে পারি, কম্পাস দিয়েও করতে পারি, সেটা আমি বলে দিছিলাম যে ওরিয়েন্টেশন দুই ভাবে করা যায়, ব্যাক সাইডিং দিয়ে অথবা কম্পাসের মাধ্যমে। ঠিক একইভাবে বি থেকে সি ডিসটেন্স মাপবা, মাপার পর এই বরাবর এলিডেট বসাবা, বসায় বি থেকে সি তোমার কি করলা, ড্র করে ফেললা। এখন সি স্টেশনে নিয়ে যাবা, একইভাবে প্যারালাল রাখবা এবং একই কাজ বারবার করবা। দেখো এখন এরর চলে আসছে না, মিলছে কিনা দেখো, এরর চলে আসছে। জি স্যার আসছে। জি স্যার। জি, স্যার। হ্যাঁ, তো এরর চলে আসলে তো তোমরা জানোই যে গ্রাফিক্যাল মেথডে কিভাবে কি করবা সেটা অলরেডি তোমরা জানো, এবং অ্যাডজাসেন্ট ডিটেইলস গুলো তোমরা তখন বসাইলা। এই যে মনে করো যে পারপেন্ডিকুলার অফসেট নিয়ে কোনটা কোথায় আছে শেষ। তাহলে চেইন সার্ভিং এর মোটামুটি দেখো একটা বিকল্প জিনিস এখানে চলে আসলো, আমরা প্লেন টেবিলের মাধ্যমে দেখাইলাম। স্যার প্যারালাল রাখা কি ম্যান্ডেটরি? হ্যাঁ, মাস্ট ম্যান্ডেটরি, তাহলে তো তোমার ওরিয়েন্টেশন ঠিক নাই। সেন্টারিং, ওরিয়েন্টেশন এবং কি করতে হবে, তোমার টেবিলটা অবশ্যই কি রাখতে হবে, মানে তোমার লেভেলে রাখতে হবে, লেভেলিং করতে হবে। এই তিনটা জিনিস মাস্ট ফলো করতে হবে। এই তিনটা জিনিসের কারণেই তোমার এরর আসতে পারে যদি তুমি ঠিক মতো না করো। এখন চেক আসো, লাইন কি ম্যাপ প্ল্যানে দেখাতে হবে? চেক লাইন প্ল্যানে দেখাবা, তুমি যদি চেক লাইন ফিল্ডে নিয়ে থাকো সেটা প্ল্যানে দেখাবা যে আমি ফিল্ডে নিছিলাম এই দুইটার ডিসটেন্স 20 মিটার, এবং আমি ড্রয়িং পেপার থেকে আমি ক্যালকুলেট করে দেখছি যে ড্রয়িং পেপারে 20 মিটার দেখাচ্ছে না, কতটুকু কম দেখাচ্ছে ততটুকু আমার এরর।
ঠিক আছে? জি স্যার। আচ্ছা, সো এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো রিসেকশন মেথড। লাস্ট যে মেথডটা, সেই রিসেকশন মেথডটা আমরা একটু দেখি। তো রিসেকশন মেথডে কি বলছে, যে রিসেকশন মেথড বা আগের মেথড, দুইটা মেথডই যদি তুমি নতুন কোনো একটা স্টেশন এস্টাবলিশ করতে চাও, সেই ক্ষেত্রে কোনো মিসিং ডিটেইলস যদি তুমি অ্যাড করতে চাও, সেজন্য আসলে রিসেকশন মেথডটা মেইনলি ইউজ করা হয়। আচ্ছা, তার মানে এখানে মেইন কথা হলো আগে থেকে তুমি যে নোন কোনো স্টেশনের মনে করো যে আগে থেকে তুমি প্লট করে রাখছো তোমার ড্রয়িং পেপারে বা তোমার টেবিলে, যে টেবিলের উপরে যে ড্রয়িং পেপারটা থাকবে সেখানে, এবং তুমি মনে করো যে এই যে সাইড ডিসটেন্স গুলো নিয়ে নিয়ে তুমি কি করবা, যে নোন পয়েন্ট গুলোর মাধ্যমে নতুন আর একটা পয়েন্টের কি করতে হবে, আমাদের লোকেশন নির্ণয় করব, নতুন একটা পয়েন্ট আমরা কি করব, প্লট করব। তো এটাতে প্রবলেমটা কি হয়, তোমাদের বইতে দেখবা এই জিনিসটা বইয়ের ভিতরে আছে, সেটা হলো দেখো এই মেথডের কাজই হলো রেড থেকে তুমি ড্রয়িং করবা। তো রে ড্রয়িং করার সময় তোমার যখন প্রবলেমটা কি হয়, যে দুইটা লোকেশন এর পজিশন তুমি জানো, বাট সেটা যখন তোমার মনে করো যে আরেকটা নতুন স্টেশনে যাওয়ার পর তুমি টেবিলটা যদি ঠিকমতো ওরিয়েন্টেশন না করো, তাহলে তার অ্যাকচুয়াল পজিশনটা চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ আমি যদি একটু মানে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করি, ধরো তুমি মনে করো যে প্লেন টেবিলটা এ স্টেশনে রাখলে এভাবে, তাহলে বি স্টেশনে কি একদম হুবহু এই যে দুইটা লাইন একদম সেম হওয়ার কথা না, যে এখানে যে লাইনটা ড্র করছো, ধরো যদি লাইনটা এবি লাইন হয়, একদম সিমিলার লাইন বরাবর এটা থাকতে হবে না? বুঝতেছো? জি স্যার। জি স্যার। তো তুমি যদি কোনো কারণে টেবিলটা ওরিয়েন্ট করে ফেলো, এভাবে যদি একটু ঘুরায় ফেলো, এদিকে যদি একটু ঘুরায় যায়, টেবিলটা যদি ধরো মনে করে একটু ঘুরে যায়, তাহলে কি এই জিনিসটা কি ঘুরে যাওয়ার কারণে এটা কি আর এদিকে চলে আসবে না, এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়ে যাবে না জি যদি স্যার। এভাবে ঘুরে যায় টেবিলটা? মানে অল্প একটু ঘুরলো, বাট তুমি বুঝতেছো না। সো এটা হলো মেইন প্রবলেম ওরিয়েন্টেশনের। সো এই ওরিয়েন্টেশনটা রিসেকশন মেথডের জন্য, ওরিয়েন্টেশনটা যে রিসেকশন করার আগে আমাদের ওরিয়েন্টেশনটা ঠিক করতে হবে। সেই ওরিয়েন্টেশনটা অনেকগুলো পদ্ধতির মাধ্যমে করা যায়। প্রথমটা হলো কম্পাসের মাধ্যমে, আমরা তো জানি যে কম্পাসের মাধ্যমে ওরিয়েন্টেশন খুব ইজিলি করা যায়। দ্বিতীয়টা হলো যে ব্যাক সাইটিং এর মাধ্যমে। তো ব্যাক সাইটিং এর অনেকগুলো পদ্ধতি আছে, তোমরা বইতে সবগুলো দেখার দরকার নেই, আমি যতটুকু পড়াবো ততটুকু দেখলেই হবে, বইয়ে কিন্তু অনেক মেথড আছে। এরপরে দেখবা রিসেকশন হলো 3 পয়েন্ট প্রবলেম দিয়ে করা যায়, রিসেকশন 2 পয়েন্ট প্রবলেম দিয়ে করা যায়। ঠিক আছে, আমরা মনে করো যে রিসেকশন প্রথম দুইটা আমরা মনে করো যে একটু অ্যানিমেশনের সাহায্যে দেখবো আর ভিডিও দেখবো, আর লাস্টের দুইটা যেটা, সেই দুইটার জন্য শুধু ভিডিও গুলো দেখবো আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা চলে যাই যে প্রথম যে মেথডটা ছিল রিসেকশন আফটার ওরিয়েন্টেশন বাই কম্পাস। তার মানে কম্পাসের সাহায্যে আমরা কি করব, টেবিলের ওরিয়েন্টেশনটা ঠিক করে নিব। তো কিভাবে ঠিক করতে পারি, শুরুতে ধরো কথার কথা যে দুইটা স্টেশনের পয়েন্ট, দুইটা স্টেশন তুমি নিলা, স্টেশন এ এবং স্টেশন বি, এবং দূরবর্তী একটা স্টেশন সি তোমার লোকেট করতে হবে। সি পয়েন্টে টেবিলটা ঠিকমতো ঘোরাইতে হবে। তো টেবিলটা ঠিকমতো কিভাবে ঘোরাতে পারি কম্পাসের সাহায্যে, যে এ থেকে বি এর যে ডিসটেন্স, সেই ডিসটেন্সটা তুমি নির্ণয় করে ফেললা। ডিসটেন্সটা নির্ণয় করার পর ধরো সি স্টেশনে আমি কি বসাবো, টেবিলটা বসাবো, এটা ইনস্ট্রুমেন্টের স্টেশন, সি স্টেশনে টেবিলটা বসাইলাম। বসানোর পর এবির মেইন যে এবি, সেই এবির প্যারালাল, আবারও বলতেছি মেইন যে এবি, সেই এবির প্যারালাল তুমি একটা লাইন টানবা, সেটা কম্পাস দিয়ে হোক বা যেভাবে হোক তুমি প্যারালাল একটা লাইন টানলা। প্যারালাল লাইন টানার পর এ বরাবর তুমি কি বসাবা, এখানে অ্যালিডেট বসাবা। অ্যালিডেট বসানোর পর তোমার কি করতে হবে, যে এখানে তো একজন রেঞ্জিং রড নিয়ে দাঁড়ায় থাকবেই, তো এই রে বরাবর পিছন দিকে তুমি লাইন টানবা, পেছন দিকে লাইন টানছো, আবার বি বরাবর অ্যালিডেট বসাবা। বসানোর পর আবার বি থেকে যে রেটা আসবে, সেই রে বরাবর তুমি আরেকটা লাইন টানবা। এই দুইটা লাইন যেখানে ইন্টারসেক্ট করবে সেটাই হবে তোমার নিউ পজিশন বা নিউ ইনস্ট্রুমেন্টের স্টেশন, সি স্টেশন। তাহলে জিনিসটা একটু আবার দেখি, তাহলে কি করব, এ স্টেশনে আমরা অ্যালিডেট বসানোর পর এ থেকে তোমার যে রেটা আসবে, ঠিক আছে, সেই রেটাকে বলা হয়, আর রেটা থেকে তুমি যে পিছনের দিকে যে লাইনটা টানবা, সেই লাইনটাকে বলা হয় রিসেক্টর। তার মানে রিসেক্টর লাইন তুমি টানবা এতে। সো রিসেক্টর লাইনটা টানানোর পর সেই লাইনটা মনে করো যে এইভাবে আসবে। ঠিক একইভাবে বিতেও তুমি একটা লাইন টানবা,
এবং সেটা মনে করো যে এই একইভাবে দুইটা একটা আরেকটা জায়গায় ইন্টারসেক্ট করবে, তাহলে সেটাই হবে তোমার নতুন পজিশন, যেটা ইনস্ট্রুমেন্টের যে স্টেশন যেখানে তুমি রাখছো সেটা সেন্টার, যে সি স্টেশন। সো এবার দেখো এখানে কিন্তু ওরিয়েন্টেশন ঠিক থাকলো। কিভাবে ঠিক থাকলো? এইটা এটার প্যারালাল, এই জন্য ওরিয়েন্টেশনটা ঠিক থাকলো। সো কম্পাসের মাধ্যমে আমরা এভাবে কি ওরিয়েন্টেশনটা করতে পারি। এরপরে যেটা সেকেন্ড যেটা, আচ্ছা এটার আগে ভিডিও দেখে আসি আমরা, ভালোভাবে খেয়াল করো, একটু ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবা। আচ্ছা খেয়াল করো, সো এখানে তোমার দেয়াই আছে, দেখো তিনটা তোমার স্টেশন। তুমি স্টেশন এ এবং বি অলরেডি অবস্থান তুমি জানো এবং ডিস্টেন্সটাও জানো। সি স্টেশনে তুমি ইনস্ট্রুমেন্টটা বসাবা, ঠিক আছে। সি স্টেশনে আমি মনে করি ইনস্ট্রুমেন্টটা বসাইলাম। তো ইনস্ট্রুমেন্ট বসানোর পরে কি করতে হবে? সি স্টেশন থেকে এই যে এ বরাবর, এ থেকে বি পয়েন্ট তোমার আগেই কিন্তু ইন্ডিকেট করা আছে, দেখো দুইটা তোমার বিন্দু দিয়ে, দুইটা বিন্দু দিয়ে এ থেকে বি এর প্যারালাল লাইন কিন্তু আগে তোমার টেনে রাখতে হবে, তাহলে তুমি এ থেকে সি বরাবর লাইন টানতে পারবা, বি থেকে সি বরাবর লাইন টানতে পারবা, যেটা আমি অ্যানিমেশন দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, সো আমরা ভিডিওটা দেখলাম। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হলো তোমার আরেকটা মেথড দেখব, সেকেন্ড যে মেথডটা। তো সেকেন্ড মেথডটা হলো রিসেকশন আফটার ওরিয়েন্টেশন বাই ব্যাক সাইটিং। অর্থাৎ ব্যাক সাইটিং এর মাধ্যমে যদি আমরা মনে করো যে কি করতে চাই, ব্যাক সাইটিং এর মাধ্যমে আমরা যদি কি টেবিলের ওরিয়েন্টেশনটা ঠিক করতে চাই সেটা দেখব। তো শুরুতেই বলতেছি, দেখো দুইটা স্টেশন তোমার নোন স্টেশন, স্টেশন এ এবং স্টেশন বি। নতুন একটা স্টেশন তুমি নিতে চাও, সেটা হলো স্টেশন সি। সো এ থেকে বি ডিস্টেন্স মাপবা। তো এতে তোমার কি করতে হবে? টেবিলটা বসাইতে হবে শুরুতে। নোন স্টেশনে টেবিলটা বসাইলা, বসানোর পর কি করবা? এ বি বরাবর তোমার ওই যে তোমার ব্যাক সাইটিং এর মাধ্যমে এ থেকে বি বরাবর তুমি কি একটা লাইন ড্র করে ফেলবা তোমার এলিডেটের সাহায্যে। একইভাবে এ থেকে সি বরাবর তুমি আরেকটা লাইন ড্র করবা। ধরলাম এ থেকে সি বরাবর যে লাইনটা, সিটা কতটুকু দূরে আছে আমরা জানি না, সিটা কি এই মাঝখানে হবে নাকি একটু দূরে হবে সেটা জানি না, ওই জন্য আমরা দিয়ে দিলাম এটা একটা সি1 লাইন, যে এ থেকে সি1 বরাবরই যে কোনো একটা জায়গায় সিটা হবে। এখন কি করতে হবে? টেবিলটা পুরোটাই সি স্টেশনে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর ব্যাক সাইটিং এর মাধ্যমে সি থেকে, যে সি1 থেকে আমরা এর দিকে তাকাবো, তাকানোর পর এই দুইটা যেন একই লাইন বরাবর থাকে। এখানে একজন বেঞ্জিং রড নিয়ে দাঁড়ালে তোমার তখন কি হবে, এটা জিনিসটা দেখা যাবে আর কি। তো আমরা তাকাইলাম, তাকানোর পর আমাদের কাজ হলো যে এখন কি করব? এখন বি তে আবার এলিডেট বসাবো, বসানোর পর বি থেকে যে রেটা আসবে সেটা আবার ড্র করব। ড্র করার পর দেখবো আগের লাইনকে সেটা কোন বিন্দুতে ছেদ করে। আগের লাইনটা যে বিন্দুতে ছেদ করবে সেটাই হবে তার অরিজিনাল পজিশন, মানে অরিজিনাল স্টেশন, স্টেশন সি। বুঝতেছি তো নাকি? জি স্যার। সো এখন তাহলে এটারও ভিডিও একটা দেখি। দেখো যে এখানেও দেখো টোটাল তোমার এই যে এই দুইটা স্টেশন নোন, এই দুইটা স্টেশন নোন, স্টেশন এ এবং স্টেশন বি, এবং নতুন স্টেশন তোমাদের সিলেক্ট করতে হবে সেটা হলো স্টেশন সি। তাহলে কি করলা তোমরা? যে স্টেশন এখানে কোন স্টেশনে বসাইছে? স্টেশন এতেও তোমার কি বসাইছে? তোমার টেবিলটা বসাইছে। এবং তুমি ব্যাক সাইটিং এর মাধ্যমে কি করবা? এ বিটা ড্র করে ফেলবা। এবার এ এবং বি দুইটা পয়েন্ট কিন্তু ড্র করা শেষ। এই যে দেখো এ এই পাশে আছে, বি এই পাশে আছে, দুইটা ডট দেয়া আছে, দেখো দুইটা পয়েন্ট দেয়া আছে, এবং এ থেকে সি বরাবর তুমি লাইনটা টেনে ফেললা। তুমি জানো না যে সিটা কতটুকু দূরে আছে। এরপরে এই টেবিলটা নিয়ে যাবা, নতুন যে স্টেশনটা তুমি সিলেক্ট করবে সেই স্টেশনে নিয়ে যাবা। নিয়ে যাওয়ার পর তোমার সেন্টারিং করার পর তোমার ওরিয়েন্টেশনটা ঠিক আছে কিনা সেই ওরিয়েন্টেশনটা কিভাবে ঠিক করবা? যে এই বরাবর তুমি কি করবা? এখানে বসাবা এলিডেটটা। এলিডেটটা এখানে বসানোর পর দেখবা যে এটা কোন বিন্দুতে থাকে।
তাহলে সেই বিন্দুটাই হবে তোমার নতুন যে স্টেশনটা, সেই স্টেশনটা। মানে তো আমি তো তোমাদেরকে যে জিনিসটা ইয়াতে দেখাইছি সেই জিনিসটাই মানে ভিডিওর মাধ্যমে আরেকবার দেখলাম। নেক্সট যেটা আছে সেটা হলো তোমার রিসেকশন আফটার ওরিয়েন্টেশন বাই তোমার 3 পয়েন্ট প্রবলেম। সো 3 পয়েন্ট প্রবলেমের ক্ষেত্রে 3 পয়েন্ট প্রবলেমটা মনে করো যেটা শুধুমাত্র ভিডিও দেখবো আমরা, ডিটেইলস তোমরা বইয়ে পড়ে নিবা, দেখবা 3 পয়েন্ট প্রবলেম 11.8 যেটা 11.8 এ হলো 3 পয়েন্ট প্রবলেমটা আছে, এবং 11.9 এ দেখবা যে তোমাদের 2 পয়েন্ট প্রবলেমটা আছে। সো 3 পয়েন্ট প্রবলেমটা কিছুই না, যে আমি এখানে ভিডিওতে যা দেখবা সেই জিনিসটাই দেখবা বইয়ে সুন্দর করে দেয়া আছে, তোমরা জাস্ট একবার রিডিং পড়লেই দেখবা যে কিভাবে ড্র করতে হয়, একদম ইজি জিনিস আর কি। খেয়াল করো, ধরো স্টেশন এ, স্টেশন বি এবং স্টেশন সি, এই তিনটা পয়েন্টের রেফারেন্সে নতুন মাঝখানে নতুন একটা পয়েন্ট নিলাম আমরা, স্টেশন পি। পিতে হলো আমরা ইনস্ট্রুমেন্টটা রাখবো। তো রাখার পর শুরুর কাজই হলো তোমার কি করতে হবে, যে ড্রয়িং পেপারে তিনটা যে পয়েন্ট, এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, এই তিনটা পয়েন্ট আমাদের বের করতে হবে প্লটিং করার জন্য। কি করলাম, পি থেকে এ বরাবর এই যে এলিডেটটা বসাইলাম, বসানোর পর একটা লাইন ড্র করলাম, পি থেকে বি বরাবর এলিডেট বসাইলাম, লাইন ড্র করলাম, মেপে নিয়ে একটা স্কেলিং করে আর কি। একইভাবে পি থেকে সি বরাবর লাইন ড্র করলাম, সবগুলো যোগ করে দিলাম, শেষ। ফাইনাল তোমার এ বি সি যেটা সেটা পেয়ে যাবা। একদমই ইজি জিনিস, বইয়ে দেখো সুন্দর করে দেয়া আছে। নেক্সট যে আমাদের কাজ সেটা হলো তোমার রিসেকশন আফটার ওরিয়েন্টেশন বাই 3 পয়েন্ট, সরি এটা 3 পয়েন্ট প্রবলেম লেখা আছে, এটা আসলে হবে তোমার 2 পয়েন্ট প্রবলেম। আমি ঠিক করে দেই, এটা হবে তোমার 2 পয়েন্ট প্রবলেম। নেক্সট যে জিনিসটা দেখবো সেটা হলো হবে আমাদের ওরিয়েন্টেশন বাই 2 পয়েন্ট প্রবলেম। ওকে, সো 2 পয়েন্ট প্রবলেমটাও আমরা একটু দেখে নেই, যে দুইটা পয়েন্টের রেফারেন্সে। তো ভিডিওটা দেখো এবং খেয়াল করো কিভাবে কি করছে আর কি। যে দুইটা পয়েন্ট তোমার জানো তুমি, সো দুইটা পয়েন্ট হলো এ স্টেশন বি স্টেশন। তো এখন টেবিলটা দুইটা স্টেশনে তোমাদের ঘুরাইতে হবে। সো তুমি মনে করো যে নতুন একটা স্টেশন নিবা সি স্টেশন, তো সি স্টেশনটা কিভাবে আছে তুমি জানো না, ওই জন্য প্লটিং করার জন্য ডি কে তুমি সহকারী স্টেশন হিসেবে ধরলা, এবং ডি থেকে এ বরাবর ব্যাক সাইটিং করে তুমি একটা লাইন ড্র করলা, ডি থেকে এ ব্যাক সাইটিং করে এখানে ডিসটেন্সটা মেপে। একইভাবে ডি থেকে বি বরাবর তোমার ব্যাক সাইটিং করে আর একটা লাইন ড্র করলা, ডি থেকে বি। এরপরে তোমার কি করতে হবে, নেক্সট কাজ হবে আবার ডি থেকে সি স্টেশন বরাবর তোমার এলিডেটটা ঘোরায় এই লাইনটা তুমি ড্র করে ফেলছো। এখন সিটা যে কোন অবস্থানে আছে তুমি জানো না, এবার তুমি এই পুরো ইয়ার টেবিলটাকে এখানে নিয়ে গেলা, নিয়ে যাওয়ার পরে এই তিনটা লাইন তোমার অলরেডি ড্র করা আছে। এখন কি করতে হবে, এখন করতে হবে সি থেকে এ বরাবর তোমার কি করতে হবে, ব্যাক সাইডিং করে এই জিনিসটা ওরিয়েন্টটা ঠিক করতে হবে, ওরিয়েন্টেশনটা এই বরাবর বসায় ওরিয়েন্টেশনটা ঠিক করতে হবে, যে ডানে বামে যদি সরাইতে হয় সরাবা। এরপরে সি থেকে তুমি যখনই বি বরাবর ইয়া করবা তখন দেখবা যে এই বিটা তোমার আগের অবস্থানে সেট করবে না, অর্থাৎ পুরো বিতেই যাবে না, এর আগেই তোমার কি হবে, বি প্রাইম পয়েন্টে চলে আসবে। সো এই যে তোমার কি হলো, একটু একটু পজ করে দেখাই, একটু খেয়াল করি আমরা এখানে আসলে জিনিসটা কি হয়েছে, আমরা একটু দেখি। যে তুমি আমি যদি একটু একটু আগে যাই, তুমি যখনই সি1 থেকে এই ফিল্ডের বি বরাবর যখন তুমি এটা কি করবা, প্লট করার চেষ্টা করবা, তখন তোমার অরিজিনালি যদি কোনো ভুল না থাকতো, ওরিয়েন্টেশনটা যদি একদম ঠিক হইতো, তাহলে কি এই বরাবর আসার কথা ছিল কিনা আমাকে একটু বলো তো, যে একদম এই বরাবরে কি আসার কথা ছিল না? জি স্যার। কিন্তু ফিল্ডে দেখবা যে তোমার টেবিলের ওরিয়েন্টেশন হয়তো ঠিক নাই, ঠিক না থাকার কারণে এই যে লাইনটা, এই লাইনটা কি হয়ে যাবে, এই লাইনটা হয়তো তোমার এভাবে চলে আসবে। তাহলে এই জিনিসটা কি ইরর না? এতটুকু, জি স্যার। এই এতটুকু জিনিস কি ইরর না? আচ্ছা, সো আমরা কিন্তু সেই ইররটা পেয়ে গেলাম। যে দেখো আমি যদি একটু ভিডিওটা আবার প্লে করে দেখাই, যে আমরা ইররটা কিন্তু আলটিমেটলি পেয়ে গেলাম, অর্থাৎ বি পয়েন্টটা তোমার বি প্রাইমে এখন শো করতেছে। তাহলে তুমি কিন্তু নতুন যে ইয়াটা পাবা, অবস্থান যেটা পাবা সেটা হবে বি প্রাইম অবস্থান।
তাহলে এই যে অ্যাঙ্গেলটুকু সে ফর্ম করতেছে, এই অ্যাঙ্গেলটুকু একটা অ্যাঙ্গেল ফর্ম করতেছে না এখানে থিটা। জি স্যার। এই অ্যাঙ্গেলটা তুমি পাওয়ার জন্য এই পি বরাবর একজনকে বলবা যে এলিডেট নিয়ে তুমি দূরে চলে যাও, এখানে এই পয়েন্টে এলিডেট দিয়ে সে অনেক দূরে চলে যাবে। দূরে চলে যাওয়ার পর ফিল্ডের একটা পয়েন্ট ধরো সে পি পয়েন্ট পাবে। এখন এই লাইন বরাবর তোমার এলিডেটটা রেখে, এই লাইন বরাবর এলিডেট রাখলাম, রাখার পর টেবিলটা যদি এইদিকে একটু ঘুরাই, তাহলে এই লাইনটা এই লাইন বরাবর চলে আসবে না? একটু ভালোভাবে খেয়াল করো যে আমি মনে করো যে তোমার হওয়ার কথা ছিল এই লাইন বরাবর, ডিস্টেন্সটা হওয়ার কথা ছিল এই লাইন বরাবর, অর্থাৎ এবি যেটা সেটা আসলে এই বরাবর হওয়ার কথা ছিল না, সেটা হওয়ার কথা ছিল এই বরাবর, এই লাইন বরাবর হওয়ার কথা ছিল। তাহলে এই লাইন বরাবর এবি কে আনার জন্য কি করতে হবে? ক্লকওয়াইজ ঘুরাইতে হবে না অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাইতে হবে? কে বলতে পারবা? যে এইদিকে ঘুরাবা নাকি এইদিকে ঘুরাবা? ক্লকওয়াইজ। আর ক্লকওয়াইজ। হ্যাঁ, সোজা কথা এইভাবে ঘুরাবো, সেইটা ঘুরাইতে হবে। ঘুরাইলে তোমার ওরিয়েন্টেশনটা ঠিক হয়ে যাবে। আমাদের উদ্দেশ্য তো ওরিয়েন্টেশন ঠিক করা। সো এই জিনিসটা এখানে দেয়া আছে, দেখো যে এখন কি করব, আমরা টেবিলটাকে ঘুরাবো, যে আলটিমেটলি যে ভুলটা পাইছি সেই টেবিলটাকে একটু ঘুরাই দিলাম। ঘুরাই দিলে এই যে পি স্টেশনের বরাবর যাতে হয়, তাহলে আমাদের কি হয়ে যাবে, জিনিসটা ওরিয়েন্টেশন হয়ে গেল। এটাই হলো তোমার 2 পয়েন্টের মাধ্যমে, অর্থাৎ একটা পয়েন্ট আমরা অবস্থান নির্ণয় করবো আর একটা পয়েন্টের সাহায্যে। ওই জন্য এটা হলো 2 পয়েন্ট প্রবলেম। একদমই ইজি জিনিস। তোমরা এই যে জিনিসগুলো যে ভিডিওগুলো আমি দেখাইছি বা যেভাবে মনে করো যে অ্যানিমেশন যতগুলো দেখাইছি এর আগের দুইটা মেথডে, বইয়ে লাইন বাই লাইন পড়বা, ফিগারের সাথে মিলাবা, লাইন বাই লাইন পড়বা, ফিগারের সাথে মিলাবা। আশা করি কোনো প্রবলেমই হবে না, সবকিছুই বুঝতে পারবা। স্যার 2 পয়েন্টের ফিক্সড স্টেশন কয়টা? ফিক্সড স্টেশন তো একটাই, সি স্টেশনে আমরা ওরিয়েন্টেশন করব, কিন্তু কার সাহায্যে করব? ডি এর সাহায্যে। ডি এ হলো পাশাপাশি কাছাকাছি একটা স্টেশন নিয়ে ওরিয়েন্টেশনটা ঠিক করব। এবার বুঝতেছো যে কার সাহায্যে? আর একটা নতুন একটা মনে করো স্টেশনের সাহায্যে আমরা করতেছি। আর 3 পয়েন্ট প্রবলেমে তো 3টা পয়েন্ট নিয়েছিলাম, 3টা পয়েন্টের সাপেক্ষে মাঝখানে একটা পয়েন্ট আমরা এই ইনস্ট্রুমেন্টের স্টেশনটা মাঝখানে ধরে ওরিয়েন্টেশনটা ঠিক করছি। সো এই জিনিসগুলো আছে। বাকি যতগুলো মেথড আছে সেই মেথডগুলো আপাতত আমাদের দরকার নেই, এত মানে ডিটেইলস হয়তো আমরা ওইভাবে যাইতে পারবো না। যতগুলো মেথড পড়াইছি প্রত্যেকটা মেথডের ডিটেইলস তোমাদের পড়তে হবে। পানমিয়ার বইতে আর্টিকেল সহ আমি কিন্তু সুন্দর করে এগুলো এডিট করছি, আগে ছিল না জিনিসগুলো, আমি এডিট করছি যাতে করে তোমাদের প্রবলেম না হয়, এবং ভিডিও করতেছি কিন্তু এই জন্যই। আচ্ছা ঠিক আছে, এরপরে আর্টিকেল নাম্বার 11.10 এ দেখবা যে কি কি ভুল আসতে পারে প্লেন টেবলিং এ। স্যার এগুলো স্লাইড দিবেন না? হ্যাঁ পিডিএফ দিব তো, কমপ্লিট, এই তো কমপ্লিট হয়ে গেছে, আজকে পিডিএফ দিয়ে দিব। আচ্ছা সো এরর যেটা পাচ্ছ তুমি, সেই এরর কি কি কারণে হতে পারে এখানে দেখবা যে ডিটেইলস অনেকগুলো কারণ দিয়ে আছে। আমি এখানে জাস্ট সামারিটা লিখছি। সামারিটা কি? একটা হলো তোমার ইনস্ট্রুমেন্টের এরর। ইনস্ট্রুমেন্টে যদি কোনো ধরনের কোনো ইনস্ট্রুমেন্টাল এরর থাকে, যেমন তোমার কি হইতে পারে, ইনস্ট্রুমেন্টের কোয়ালিটি ভালো না, ইনস্ট্রুমেন্টের কোয়ালিটি যদি ভালো না হয়, ব্যাড কোয়ালিটি যদি হয়, তাহলে সে রিডিংও কিন্তু ভুল দিবে। ধরো তুমি একটা ট্রাফ কম্পাস ইউজ করতেছো ওরিয়েন্টেশনের জন্য, ট্রাফ কম্পাসটা ট্রু নর্থ দেখাচ্ছে না, তাহলে তোমার ওরিয়েন্টেশনটা ভুল হবে। ঠিক একই ভাবে তোমার মনে করো যে তুমি যে এলিডেট ইউজ করতেছো, সেই এলিডেট ইউজ যদি এলিডেটটা যদি টেলিস্কোপিক এলিডেট হয়, অর্থাৎ টেলিস্কোপের উপরে সাথেই এলিডেটটা ফিক্সড করা থাকে, সেই ধরনের এলিডেটে যদি তোমার কোনো ত্রুটি থাকে, সে কখনোই ট্রু তোমার মনে করো যে ডিরেকশন দেখাবে না। সো এটা একটা প্রবলেম, এদিকে খেয়াল রাখতে হবে আমাদের যদি আমরা একদম অ্যাকুরেট রেজাল্ট পাইতে চাই। এবং তোমার প্লটিং করতে যদি কোনো ভুল হয়, তুমি ড্র করতে যদি কোনো ভুল করো, ড্র করতে যে ভুল করার ব্যাপারটা যদি আমি একটু বলি, যে আমরা তো জানি যে তোমার মনে করো যে এলিডেট যেটা, সেটা তো এরকম থাকে যে এলিডেটে কি থাকে, মাঝখানে ছিদ্র থাকে, আমরা তো জানি তাই না, যে এই মাঝ বরাবর কি থাকে, ছিদ্র থাকে না, দেখার জন্য দূরবর্তী কোনো তোমার মনে করো যে ফিচার দেখার জন্য। এমনও হতে পারে যে সেই জিনিসটা হলো কি, তোমার মনে করো দূরবর্তী স্থানে তুমি একজন কে রেঞ্জিং রড নিয়ে দাঁড়া করাইলা। সো রেঞ্জিং রড নিয়ে তুমি যে দাঁড়া করাইছো, তুমি তো এলিডেট দিয়েই তো দেখতেছো, এলিডেটটা কি দেখতে এরকম না? বুঝছো এলিডেটটা দেখতে এরকম কিনা? জি স্যার। জি স্যার। দূরবর্তী স্থানে একজন তোমার রেঞ্জিং রড নিয়ে দাঁড়াইলো, এখন সে তো এই এদিক দিয়ে যখন তাকাবে, তার কি অ্যাকচুয়ালি তার রেটা ড্র করা উচিত ছিল কোন বরাবর? আমাকে বলতে পারবা যে এই লাইন বরাবর কিনা? যে রেটা ড্র করার উচিত ছিল একদম এই মাঝখানের লাইন বরাবর না, এই লাইন বরাবর না রেটা ড্র করা উচিত ছিল?
জি জি স্যার। স্যার জি একটু স্যার। সরাই নিতে হতো দাদা। হ্যাঁ, তো তোমরা দেখবা যে অনেক লেকচার ভিডিও বা অনেক কিছুতেই দেখবা তোমাদের ইউটিউবে ভিডিও আছে। সবাই কি করে এই ডান পাশে ড্র করে অথবা বাম পাশে ড্র করে। ফলে তুমি তো এই এতটুকু ডিসটেন্স তুমি এমনিতেই সরাই ফেলতেছো। এটা একটা প্রবলেম হয়। সো আমি পার্সোনালি যেটা প্রিফার করি সেটা হলো কি করে যে এই দিক ওই পাশেও লাইন টানলো এই পাশেও লাইন টানলো, এই দুইটার মাঝখান দিয়ে আবার আরেকটা লাইন টানলে সেটাই হবে মেইন লাইন। অথবা এখানে একটা মাঝ বরাবর একটা তুমি বিন্দু দিলা, মাঝ বরাবর মনে করো একটা বিন্দু দিলা, আর এই পাশের ওই পাশের মাঝ বরাবর একটা বিন্দু দিলা, দুইটা বিন্দু যোগ করে দিলা, তাহলেও তুমি অরিজিনাল লাইন পাবা। এটা আমি প্র্যাকটিক্যালি যখন করাই এটা আমি নিজে প্রিফার করি। তো স্যার তোমরা এটা যখন আরেকবার প্র্যাকটিক্যালি করবা, বলবেন স্যার? হ্যাঁ মনে করো যে কথার কথা তুমি এলিডেটটা মনে করো যে এতটুকু চওড়া, ধরো এলিডেটটা তোমার এতটুকু চওড়া, কথার কথা আমি উপর থেকে টপ থেকে দেখতেছি। এখন তুমি যদি লাইন ড্র করো এই পাশে, এই ডান পাশে, আর অথবা বাম পাশে, যেদিকে ড্র করো তুমি তো দেখতেছো আসলে এই পয়েন্ট থেকে। এই মাঝখানের পয়েন্টে তোমার কি ছিল? ছিদ্র ছিল, তুমি এই পয়েন্ট বরাবর দেখতেছো না? জি তাহলে স্যার। তোমার অ্যাকচুয়াল লাইনটা কি এই লাইনটা হওয়ার কথা কিনা? আমি যদি একটু এই লাইনটা তোমার অ্যাকচুয়াল লাইন হওয়ার কথা কিনা, জি মাঝখানের স্যার। লাইনটা? জি স্যার। তো তুমি ডান পাশের রাখলে অনেক সময় ভুল হয়। সেজন্য আমি যেটা পার্সোনালি প্রিফার করি সেটা হলো যে এই অ্যালিডেডের মনে করো যে মধ্যবিন্দু যেটা এখানে, এটা একটা মধ্যবিন্দু, এই পাশে এটা একটা মধ্যবিন্দু, এই দুইটা মধ্যবিন্দু আমি জাস্ট দুইটা পয়েন্ট ডিনোট করে এরপরে জাস্ট অ্যালিডেটটা সরায় তারপরে লাইনটা ড্র করে ফেলি। এটা আমি প্রেফার করি। অথবা এই পাশে একটা লাইন ড্র করলা, এই পাশে আরেকটা লাইন ড্র করলা, এই পাশে তুমি আরেকটা লাইন ড্র করলা, এই দুইটা লাইন ড্র করলে দুইটা লাইনের মধ্যবর্তী যে লাইনটা সেটা আবার ড্র করতে পারবে। আমি এটা নিজে আর কি পার্সোনালি প্রেফার করি। তোমাদের টিচার যেভাবে তোমাদেরকে বলবে সেভাবে করলে হবে, সমস্যা নেই। তোমরা যদি সবগুলোই এই ডান পাশ দিয়ে করো প্রবলেম নাই। কারণ কি? কারণ তুমি ধরো এই স্টেশনের জন্য তুমি আঁকছো এই ডান সাইডের লাইন, পরবর্তী স্টেশনেও কিন্তু তোমার ওই একই ডান সাইডের লাইনে আঁকবা, পরবর্তী স্টেশনের জন্য তুমি এই ডান সাইডের লাইন দিয়ে তুমি ড্র করবা। তো প্রত্যেকটাতেই কিন্তু ডিফারেন্সটা সেম থাকবে, সো এরর আসবে না। বাট আমি এটা প্রেফার করি না, সেজন্য আমি আমার মানে পদ্ধতিটা বলে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি হইতে পারে যে তোমার ড্রয়িং শিটে তুমি আঁকছো, সেটা মনে করো টেম্পারেচারের কারণে বা মনে করো অনেকদিন রেখে দিলে দেখবা সংকুচিত হয়ে যায়, বা তোমার টেম্পারেচার বাড়লে এক্সপানশন হতে পারে, বড় হয়ে যেতে, ছোট বড় হয়ে যেতে পারে, সেটা একটা প্রবলেম। আর একটা হলো তোমার মনে করো সাইটিং করতে তোমার যদি প্রবলেম হয়, তুমি মনে করো যে রেঞ্জিং রডটা একটু বাঁকা রাখলা, তাহলে তুমি সাইটিং করতে একটু বাঁকা ভাবে সাইটিং করবা। রেঞ্জিং রড একদম পুরোপুরি ভার্টিক্যাল হইতে হয়, তো সেদিকে খেয়াল রাখতে হবে। আবার তুমি মনে করো যে এলিডেটটা ধরার কথা ছিল একদম রেঞ্জিং রড বরাবর, ধরতেছে একটু ডান দিকে একটু বাম দিকে, তাহলে তোমার এই সাইটিং এর ম্যানিপুলেশন বা সাইটিং এর কারণে আমাদের ভুলগুলো আসতে পারে। নেক্সট যেটা সেটা হলো প্লেন টেবিল কোথায় কোথায় ইউজ করা হয়। প্লেন টেবিলটা সাধারণত টপোগ্রাফিক্যাল যে সার্ভে যেগুলো আছে আমরা প্রথম অধ্যায়ে পড়ছিলাম সেগুলোর জন্য। যদি কোনো এক্সপ্লানেটরি সার্ভে করতে চাও বা প্রিলিমিনারি সার্ভে, রিকগনাইজেশন সার্ভে করতে চাও, অর্থাৎ মেইন সার্ভে ওয়ার্কের আগে প্রিলিমিনারি যদি কোনো সার্ভে করতে চাও, সেক্ষেত্রে প্লেন টেবিল দিয়ে তুমি ওই সার্ভেটা করতে পারো, অর্থাৎ অনেকটা তোমার চেইন সার্ভিং এর বিকল্প হিসেবে। এবং তোমার ফটোগ্রামেটিক সার্ভে আমার পার্ট, আমি পড়াবো পরে। ফটোগ্রামেটিক সার্ভে বা তোমাদের মিঠুন স্যারের পার্ট হলো ট্যাকিওমেট্রিক সার্ভে আছে, ডিসটেন্স হরাইজন্টাল ডিসটেন্স নির্ণয় করার জন্য। এই দুইটা সার্ভে কিছু কন্ট্রোল পয়েন্ট লাগে, সেই কন্ট্রোল পয়েন্ট গুলো ফিক্সড করা যায় কিসের মাধ্যমে? এই যে প্লেন টেবিল সার্ভিং এর মাধ্যমে নতুন নতুন কন্ট্রোল পয়েন্ট নিয়ে আমরা কাজ করতে পারি। সো এগুলো হলো ব্যবহার। সো কিছু তোমার আবার কি আছে, তোমার কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। আচ্ছা, ব্যবহারগুলো আমরা দেখছি, কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। তো ডিসঅ্যাডভান্টেজ গুলো আমাদের জানার আগে কিছু অ্যাডভান্টেজ গুলো আমরা আগে জানি আর কি। অ্যাডভান্টেজ গুলো কি কি? সেটা হলো তোমার ট্রাভার্স সার্ভেইং এ কিভাবে তোমার ওমিট করতে হয় মেজারমেন্ট গুলো, সেগুলো তোমরা অলরেডি দেখে আসছো তোমাদের মিঠুন স্যারের পার্টে। সো এটা আর নতুন কিছু বললাম না, সেখানে ওমিট করার কোনো পসিবিলিটি থাকে না। এরপরে হলো তোমার অ্যাকচুয়াল ফিচার, ফিল্ডে যা দেখতেছো তাই ড্র করতেছো, তোমার নতুন করে কি করা লাগতেছে না। চেইন সার্ভিং এর মতো তোমার আলাদা ফিল্ড বুকে ড্র করে নিলা, সেটা আবার তোমার অফিসে বসে তুমি সবগুলো লাইন একসাথে করে তুমি ফাইনাল প্ল্যান তৈরি করলা, এরকম না। ফিল্ডে বসছো, ফিল্ডে টেবিল, ফিল্ডে ফিচার নিজের চোখের সামনেই আছে, শেপটা অ্যাকচুয়ালি ইজিলি বোঝা যায়, অ্যাকচুয়াল ফিচারটা চোখের সামনেই দেখতেছো। এরপরে যেটা সেটা হলো কন্ট্রোল লাইন বা ইরেগুলার অবজেক্ট যেগুলো আছে সেগুলো ইজিলি রিপ্রেজেন্ট করা যায়, কারণ তুমি ফিল্ডে সরাসরি দেখতেছো সেগুলো, এবং হলো সরাসরি ফিল্ডেই ডিরেক্ট মেজারমেন্ট নিচ্ছ, এবং কোনো আলাদা ফিল্ড বুক যেহেতু রাখতেছো না সেহেতু মিস্টেকও কম হবে, মিস্টেক হওয়ার সম্ভাবনাও কমে যাবে।
একইভাবে আরো আরো অনেক কিছু আছে যে এখানে মনে করো যদি কোনো ম্যাগনেটিক এরিয়া থাকে সেক্ষেত্রে আমরা তো জানি যে লোকাল অ্যাট্রাকশনের কারণে কি হয়, ব্যাক বিয়ারিং এবং ফোর বিয়ারিং এর মধ্যবর্তী যে তোমার মনে করো যে ডিফারেন্স সেটা 180 ডিগ্রি হয় না। এটা অলরেডি ম্যাথ করে আসছো তোমরা, তাই না? যে মনে করো ট্রাভার্স সার্ভে বা অন্য সার্ভে গুলোর ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে তোমার মনে করো যে এখানে ওই কোনো মানে তোমার ইফেক্টটা এখানে আসবে না আর কি, দরকার নেই, কারণ তখন তো আমরা সরাসরি ওই বারবার কম্পাস ইউজ করতেছি না, শুধু ওরিয়েন্টেশনের জন্য ইউজ করতেছি। ঠিক একইভাবে এটা চিপ, সিম্পল এবং অনেক বেশি স্কিল দরকার হয় না, শুধুমাত্র স্মল ম্যাপের জন্য এই জিনিসটা বেশি সুইটেবল, বড় লার্জার ম্যাপের জন্য এটা আসলে সুইটেবল না। তো এতটুকু পর্যন্ত আমাদের এই চ্যাপ্টারটা থাকবে, এবং যতটুকু যা যা পড়াইছি এর বাইরে নতুন করে তোমাদের কিছু পড়ার দরকার নাই।